এটি গুজবটা গুজবই, কারণ ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার অলরেডি 48 ঘন্টা পার হয়ে গেছে এবং বন্যার কোনো আশঙ্কা নাই। দর্শক, সংবাদের এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা আপনার সাথে কথা বলবো, তবে তার আগে দেখে নেই পত্রিকায় শিরোনামে কোন কোন খবরগুলো জায়গা করে নিয়েছে। দর্শক, আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলো। জানিয়ে দিচ্ছি তাদের শিরোনাম: আইন লঙ্ঘন করে নির্বিচার প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা, নিষ্কাশন ব্যবস্থার ঘাটতি, পানি নামছে ধীরে। হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ নেই। পানিবন্দী মানুষের সংখ্যা কমে আসছে, মৃত্যু বেড়ে 27। এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম: গুম হওয়া ব্যক্তিদের তালিকা করতে 5 সদস্যের কমিশন, আওয়ামী লীগের 15 বছর শাসনামল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ দাখিল। গাজী টায়ারে লুটপাট, আগুন, তপ্ত কারখানায় ঢুকতে পারেনি উদ্ধারকারী দল। এখনও পানিবন্দী 12 লাখ পরিবার, মৃত বেড়ে 27। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের শিরোনাম: আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন জীবন যুদ্ধ, বৈধতা ফিরে পেতে জামাত শিবিরের আবেদন। স্বজনের আর্তনাদ, অপেক্ষা দেহাবশেষ পাওয়া। গাজী টায়ার্সের আগুন। রাজনৈতিক দল ছাড়া সংস্কার অসম্ভব, সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ কতদূর। এরপর রয়েছে বাংলাদেশে প্রতিদিন। তাদের শিরোনাম জানিয়ে দিচ্ছি: ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই, নামতে শুরু করেছে পানি, মৃতের সংখ্যা বেড়ে 27, দুর্গম এলাকায় পৌঁছায়নি ত্রাণ। হত্যা গুম তদন্তে জাতিসংঘের রেজুলেশন চাওয়া উচিত, প্রধান উপদেষ্টাকে HRW। এরপর আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনাম: ত্রাণ বঞ্চিত হাজার হাজার পরিবার, ফেনীতে বন্যার উন্নতি, নোয়াখালী কুমিল্লায় অবনতি। BIWT এর কাণ্ড, নিষেধাজ্ঞার পরও 290 কোটি টাকায় ড্রেজার ক্রয় টেন্ডার। দেশ রূপান্তর। তাদের শিরোনাম: হারুনের দালানের খনি, আগুনের তাপে দাঁড়িয়ে স্বজনের অপেক্ষা, বাড়ি ফিরে ফের আশ্রয় কেন্দ্রে। সচিবের বন্ধুত্বে ফারুকের গম সাম্রাজ্য, সাবেক কৃষি সচিবের সম্রাট। দৈনিক বণিক বার্তা। সারের চাহিদা প্রায় 69 লাখ টন, দেশে মজুদ 18 লাখ। শেখ হাসিনা প্রশাসনের ক্ষমতা, ঘনিষ্ঠ চক্রের অনেকে পুনর্বাসিত হচ্ছেন। সাবেক সেনা প্রধানরা সাহস দেখালে শেখ হাসিনা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা 15 বছর ক্ষমতায় থাকতেন না। দ্য ডেইলি স্টার। তাদের শিরোনাম: গভর্নমেন্ট সেটস আপ ইনকোয়ারি কমিশন। সুমন, আমরা পত্রিকার শিরোনামগুলো দেখলাম এবং প্রতিটি শিরোনামেই বানভাসীদের নিয়ে কথা বলা হয়েছে। আমরা বন্যার শুরুতে দেখেছিলাম যে সারা বাংলাদেশের মানুষ এক হয়েছেন এবং বন্যা দুর্গতদের পাশে ঝাঁপিয়ে পড়েছেন এবং সেই হিসেবে প্রচুর ত্রাণ সংগ্রহ হয়েছে। কিন্তু ত্রাণ বিতরণের সময় দেখা গেল যে একটা সমন্বয়হীনতা, কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না, কেউ বা বেশি পাচ্ছেন। বিষয়টি আপনি কীভাবে দেখছেন, জানতে চাচ্ছি। এক্স্যাক্টলি যেটা ঘটে সাধারণত, যে ত্রাণ নিয়ে যারা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরুণরা, এখানে তরুণরা এগিয়ে আছে, আমরা সবাই জানি সেটা। তো তাদের মধ্যে এই সমন্বয়টা ওইভাবে থাকার কথা নয়। তারা যাচ্ছেন ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে যাচ্ছেন, হয়তোবা তাদের কাছে অচেনা অজানা ওই এলাকা, এবং বন্যা পরিস্থিতি যতটা ভয়াবহ যে সব জায়গা তলিয়ে গেছে, কোনো জায়গায় চেনা বোঝার উপায় থাকে না, এমন পরিস্থিতিতে ত্রাণ নিয়ে তারা কাছাকাছি যে জনপদটা পাচ্ছেন বা সড়কের পাশের যে বসতিগুলো পাচ্ছেন, খুব স্বাভাবিক ওই জায়গাগুলোতেই ত্রাণটা বিতরণ করছেন। এতে করে হচ্ছে যে ওই এলাকার বাসিন্দারা, দুর্গতরা বারবার পাচ্ছেন, কিন্তু হয়তো তাদের 5 কিলো 10 কিলো পেছনে যারা আছেন তারা ত্রাণ পাচ্ছেন না। এই জায়গাটিতে অবশ্যই শুরু থেকেই দরকার ছিল স্থানীয় প্রশাসনের একটা সমন্বয়ের ব্যবস্থা করা। তাহলে আমরা আর একটা জিনিস দুঃখজনকভাবে খেয়াল করেছি যে ত্রাণ নিয়ে আবার সেই ত্রাণ বিক্রিও করছেন, শোনা গেছে, এমন জনশ্রুতি আছে। তো সেটা দুঃখজনক। মানুষ
মানে দুর্গত মানুষদের সাহায্য করার জন্য পুরো কেউ দেশবাসী এগিয়েছেন, যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তো সেই জায়গাটিতে একজন নিয়ে এটা নিয়েও ব্যবসা করবেন। কেউ যদি একজন বেশি পেয়েই থাকেন, তিনি যেটা করতে পারছেন যে তার পাশের আর এক দুর্গত ভাইকে, আর একটা পরিবারকে সেটা দিয়ে এই মুহূর্তে সহায়তা করতে পারতেন। তো এইটা নিয়ে ব্যবসা করাটা দুঃখজনক ঘটনা। আর বন্যার পানি তো সব দিকেই মানে বেশি পরিমাণে ছিল, যার ফলে আরও ফেনী থেকে বা পার্শ্ববর্তী এলাকায় যারা দূরবর্তী অংশে বাস করছিলেন তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। এখনও কি সেই অবস্থা আছে? হ্যাঁ, এখন কিছুটা গতকাল থেকে আমরা যতটা জেনেছি যে গতকাল থেকে একটু উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে প্রশাসন কাজ করছে, বিশেষ করে সেনানৌ বিমান বাহিনী তারা কাজ করছেন। আমরা জানি যে গতকালও বিমান বাহিনী হেলিকপ্টারে করে কিছু দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে। তো এই জায়গাটি মানে শুরু থেকে যদি এই ব্যবস্থাটা থাকতো তাহলে আমার মনে হয় যে সবাই মোটামুটি টিকে থাকার মতো করে, সবাই কেউ হয়তো একটু বেশি পেত, কেউ কম পেত, কিন্তু সবার কাছে ত্রাণটি পৌঁছাতো। আমরা আরেকটা জিনিস দেখলাম যে পানি খুব ধীরে ধীরে নামছে বন্যা দুর্গত এলাকা থেকে এবং নিচু অঞ্চলগুলো আরও প্লাবিত হচ্ছে। বিষয়টা আপনার কাছে এটা পানি নেমে যাওয়া, পানির ধর্ম উঁচু জায়গা থেকে নিচের দিকে যায়। তো এইখানে ফেনী দক্ষিণ বা দক্ষিণ পূর্বাঞ্চলের যেটি অবস্থা, সেটি হচ্ছে ভৌগোলিক কারণ, একটি বড় কারণ। এই এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে ধীরে নামছে। আর তার চেয়েও সবচেয়ে বড় যেটা আমাদের যেটা সংকট, সেটা হচ্ছে যে আপনার নদীগুলো, খাল নালাগুলোর ড্রেজিং না থাকায় ওইভাবে পানি নামতে পারছে না। আমরা প্রতি বছরই তো বন্যা বিধৌত হই, বন্যার আক্রমণ আমাদের উপরে থাকে, এই দুর্যোগ আমরা প্রতি বছরই পাড়ি দিই। তো অন্য অঞ্চলগুলোতে, বিশেষ করে উত্তরাঞ্চলে, যেটি আপনার তিস্তা বা পদ্মার যে ইয়েগুলো, বন্যাগুলো যখন হয়, তখন কিন্তু পানিটা এইভাবে উত্তরাঞ্চলে যখন বন্যা হয়, বড় বড় নদী আছে, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা হয়ে পানি গড়িয়ে যায় 2 থেকে 3 দিনের মধ্যে একটা জায়গায় বন্যা হলে। এবং সেটি হাওড়া অঞ্চলে, সিলেট অঞ্চলেও এর আগে দেখা গেছে এইভাবে যে একটা অঞ্চলে বন্যা হলে পানিটা 2 থেকে 3 দিন থাকে, এরপরে পানি নামতে শুরু করে। এখন যেটা হচ্ছে যে পানি নামছে, যেটি বললাম যে ভৌগোলিক একটি কারণ, এলাকার এবং পার্বত্য অঞ্চল বন্যা বিধৌত, সেই কারণে। আর তার চেয়ে বড় কারণ যেটা, যে নদীগুলোর খনন নাই, তারপরেও পানি নামছে। যেমন এখন আপনার ফেনীতে উন্নতি হয়েছে পরিস্থিতির, তার মানে পানি কমে গেছে। সেই পানিটা কিন্তু আবার পেছনের ঢাল এলাকা, যেটা কুমিল্লা, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে বেড়ে গেছে। তো পানিটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। না, এই পানি নামার পরে আমরা আর একটা যেটা ফেস করব, সেটা হচ্ছে যে বন্যা দুর্গত এলাকার যে সমস্ত মানুষজন ঘরবাড়ি হারিয়েছেন, তাদের পুনর্বাসনটা খুব সবচেয়ে জটিল বিষয়। এই বিষয়টা মানে কিভাবে খুব সহজে বা কত দ্রুত সমাধান করা যায় বা এগিয়ে আসবে যারা, তাদের করণীয় কি? এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, 2টা বিষয় দরকার। একটা হচ্ছে যে সংস্কারের জন্য, পুনর্বাসন মানে ঘরবাড়ি সংস্কার, বাসযোগ্য করার জন্য আর্থিক নগদ অর্থ দরকার হবে। আর দ্বিতীয়টি হচ্ছে যে শ্রম দিতে হবে, শ্রমিকের দরকার হবে। এই 2টা জায়গায় যদি সরকারি উদ্যোগ থাকে, এখন মানুষ, আমরা যেটি পত্রিকান্তরেও দেখেছি যে 2 দিন ধরে কোনো বাসার ছাদে আটকে আছে, খাবার নাই, পানি নাই, তারা আছে, সামহাও তারা বেঁচে আছে কষ্টে। কিন্তু এরপরে যখন তারা ঘরে ফিরতে চাইবেন, ওই জায়গায় সহযোগিতার কোনো বিকল্প থাকবে না ঘরটাকে বাস উপযোগী করার জন্য। এবং ঘরে ঢোকার সাথে সাথেই যে অবস্থাটা আমরা দেখেছি, জেনেছি, যে তাদের তো কিছুই নেই, তাদেরকে শুরু করতে হবে একেবারে শূন্য থেকে, একটা জীবন সংগ্রাম। হ্যাঁ, সেই হিসেবে তাদের নগদ অর্থের সহায়তা খুব জরুরি হবে এবং শ্রম দিয়ে সহায়তা করবে, এইরকম মানে ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক দরকার হবে, নেওয়া উচিত। আর আমরা আরেকটা শিরোনাম দেখছিলাম যে আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরের শাসন আমলে যে সমস্ত গুমের ঘটনা ঘটেছে, তার তদন্তে 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এবং আগামী 45 দিনের মধ্যে একটা রিপোর্ট দিতে বলা হয়েছে। আপনি বিষয়টি কীভাবে? এটি অন্তর্বর্তী সরকারের একেবারে উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আমি একে স্বাগত জানাই। এটি নিয়ে প্রজ্ঞাপনও একজন বিচারপতিকে, আপিল বিভাগের একজন বিচারপতি মইনুল ইসলামকে প্রধান করে এই কমিটিটা গঠন করা হয়েছে। গত 15 বছরে এই গুম খুন নিয়ে, বিশেষ করে গুমের বিষয় নিয়ে যত বেশি আলোচনা, যত বেশি প্রতিবাদ, যত বেশি নীরবতা হয়েছে, এটার জন্য একটি মানে খুব সুন্দর একটি সমাধান বের করা
হ্যাঁ, অনেকে দাবি করছেন তার পরিবারের সদস্য নাই, তুলে নেওয়া হয়েছে পুলিশ পরিচয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়। হ্যাঁ, এরপরে 2 বছর 3 বছর 5 বছর আর সেই সদস্যের খোঁজ পাচ্ছেন না স্ত্রী সন্তান স্বজনরা। এর তো একটা সমাধান হওয়া উচিত। উনি যদি মানে গুম হয়েই থাকেন, তাকে যদি আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েই থাকে, তারপরেও তার পরিণতিটা জানার শেষ অধিকার পরিণতি অবশ্যই জানলে পরিবারে একটা জানতে স্বস্তি চায়। আসে যে হ্যাঁ অবশ্যই। শেষ পরিণতিটা আমরা জানি। অবশ্যই অবশ্যই। তো সেই জায়গাটিতে যে উদ্যোগ, এরা এই কমিটি তালিকা করবেন, হ্যাঁ, যে মানে সত্যিকার অর্থে কারা কে কতজন গুম হয়েছেন সেই তালিকা করবেন, এবং আমার মনে হয় যে এই তালিকার পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে। এটা একটা অবশ্যই মানে গুম হওয়া পরিবারের জন্য আশার আলো, তারা একটা অবশ্যই। স্বস্তির ঠিকানা পাবে। অবশ্যই। দেখা এই যত পাবে। কিছু আমরা শুনছি, এই আয়না ঘর আবিষ্কার, এই মানে যত রকম এই জনশ্রুতি আছে, সেই বিবেচনায় এটা খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, এটি চালিয়ে যাওয়া দরকার আশা করি। আমরা আরেকটা শিরোনামে দেখছিলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ দাখিল। হ্যাঁ, এটা তো এই সরকারের পতনের পরেই বিষয়টা উঠে আসছে আলোচনায়। ত্রয়োদশ সংশোধনীতে আপনার এটি বাতিল করা হয়েছিল। তো আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো নির্বাচিত বা কোনো রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ বা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। সেই বিবেচনায় আপনার স্বৈরাচারী এরশাদের পতনের পরে 3 জোটের রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারটা প্রবর্তন করা হয়েছিল। তো সেটি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সেটি বাতিল করে এটি নিয়ে দাবি উঠছে। আমার মনে হয় এই দাবিটা সাধারণের, শুধুমাত্র রাজনৈতিক দাবি নয়, এই দাবিটা সাধারণ মানুষের মধ্যে আছে। সাধারণ মানুষও, ভোটাররাও সেটি চান। তো সুমন, সেটা আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাচ্ছি, বন্যায় আবার ফিরে আসি। বন্যা নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হচ্ছে, উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকা তলিয়ে যাবে। এই গুজবটা রোধ করার আমাদের জন্য কতটা জরুরি? না, সেটা গণমাধ্যম খুব ভালো ভূমিকা রাখতে পারে। আর এটি গুজবটা গুজবই, কারণ ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার অলরেডি 48 ঘন্টা পার হয়ে গেছে এবং বন্যার কোনো আশঙ্কা নাই আশা করা হচ্ছে। এটা তাদের রুটিন ওয়ার্ক হিসেবে প্রতি বছরই এটি করা হয়। পানি বেড়ে গেলে, সারফেসে পানি বেড়ে গেলে তখন বাঁধ খুলে দেওয়া হয়। সুমন, সময় স্বল্পতায় আপনার কাছে আমাদের বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী অনুষ্ঠানে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, সারা দেশে বা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি কমতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ কিন্তু এখনও কমেনি। সবচেয়ে বড় দুর্ভোগ আছে বন্যা পরবর্তী পুনর্বাসনে। বন্যার সময় আমরা যেমন প্রতিটি বন্যার্ত মানুষের পাশে সারা বাংলাদেশে দাঁড়িয়েছিল, তাদের পুনর্বাসনেও আমরা ঠিক সেইভাবে দাঁড়াবো, এই প্রত্যাশা আমাদের।